বিয়ের আসরে বরের বদলে তার চিঠি এলো, যার পুরোটা জুড়ে কনের বদনাম, না পারিবারিক নয়। এটা প্রেমের বিয়ের আসর ছিল। 2 বছরের সম্পর্ক ইরা এবং সয়নের। অতঃপর দুইজন বিয়ে করতে যাচ্ছিল। বিয়ের আয়োজন করা হলো। ইরা নিজেকে বধূরূপে নিজেকে সাজিয়ে তুলেছিল। এই তো একটু সময়ের অপেক্ষা, অতঃপর ইরা এবং চয়নের বিয়ে। কিন্তু না, ইরার সেই অপেক্ষা শেষ হলো না। সময় গড়িয়ে গেলেও চয়ন এলো না। যেই আসরে চয়নের বর রূপে উপস্থিত হওয়ার কথা ছিল, সেই আসরে এলো তার একটি চিঠি। এই বিল্ডিংয়ের দারোয়ান মকবুল চিঠিটা নিয়ে এলো। মাত্রই ডেলিভারি ম্যান দিয়ে গেল। বিয়ে বাড়িতে সবাই এতক্ষণে চয়নের সঙ্গে যোগাযোগ করতে না পেরে চিন্তিত হয়ে গিয়েছিল। তার মাঝে চিঠি পড়ার ইচ্ছা কারো মধ্যে ছিল না। তবে চিঠিটার প্রেরকের স্থানে চয়নের নাম দেখে ইরার মামা এক মুহূর্ত দেরি না করে চিঠিটা পড়তে শুরু করেন। চয়নকে ফোনে পাওয়া যাচ্ছে না, তার কোনো খবর নেই। এদিকে বিয়ে বাড়ির অর্ধেকের বেশি লোক বিরক্ত হয়ে গিয়েছে। তার মাঝে চয়নের এই চিঠি একটুখানি আশার প্রদীপ হয়ে ধরা দিয়েছিল। তাদের মনে হয়েছিল চয়ন হয়তো কোনো বিপদে পড়েছে, এটাই তারই খবর জানানো হয়েছে। তাই সময় নষ্ট না করে ইরার মামা পড়া শুরু করে। তবে চিঠির প্রথম বাক্যটি পড়ে ইরার মামা হতভম্ব হয়ে যায়। পরক্ষণে নিজেকে সামলে পুরো চিঠিটা পড়ে। অপ্রিয় ইরা, যার জন্য আমার হৃদয়ে অসীম ঘৃণার বাস, তার জন্য প্রিয় ডাক্তার বেনানাম। অবাক হচ্ছ ইরা? এত দ্রুত অবাক হলে চলবে? এখনো যে অনেক শব্দ শোনা বাকি। হ্যাঁ, তুমি ঠিকই শুনছো। তুমি অপ্রিয়, তুমি ঘেন্নার, তুমি আমার জীবনে দেখা সবচেয়ে নিকৃষ্টতম মানুষ, যাকে আমি শুধু ঘৃণাই করতে পারি। শুধু এবং শুধুমাত্র ঘৃণা। আর যে ঘৃণা, সে নিশ্চয়ই বউ হওয়ার যোগ্যতা রাখে না। হ্যাঁ, ঠিকই শুনেছ, তুমি আমার বউ হওয়ার অযোগ্য। তাই আমি তোমার জন্য সাজানো বিয়ের আসরে উপস্থিত হতে পারলাম না। না, এই জন্য মাপ চাইব না, কারণ তুমি এরই যোগ্য। তোমার মতো নিকৃষ্ট মানুষ কারো বউ হওয়ার যোগ্যতা রাখে না। আমার নয়, এ পৃথিবীর কোনো পুরুষই যোগ্য, তুমি নয়, হতে পারো না। আর এটা বোঝানোর জন্য আমি তোমার এই বিয়ের আসর অবধি নিয়ে আসলাম। আশা করি এতক্ষণে বুঝে গেছো এই বিয়ে হবে না, এতটুকুই বলার ছিল। আর হ্যাঁ, আমাকে খুঁজো না, তবু আমাকে খোঁজার তীব্র বাসনা হৃদয়ে জাগলে আগে প্রায়শ্চিত্ত করে নিও। কারণ অনুশোচনাহীন নোংরা তুমিটার সাথে দেখা হওয়াটা আমার জন্য লজ্জাজনক। সবশেষে এটাই বলবো, তুমি যা করেছো সেটা ক্ষমার অযোগ্য। তোমার অপরাধ অনুযায়ী শাস্তিটা খুব কম হয়ে গেছে, খুব কম হয়েছে। ইতি চয়ন। চয়নের চিঠিটা পড়া শেষে ইরার মামা ইরার দিকে তাকায়। ইরাকে খুব বিধ্বস্ত লাগছে, তার মানসিক অবস্থা খুব খারাপ। তবে ইরার মামা তাতে গুরুত্ব না দিয়ে খুব কঠিন গলায় বলে, কি করেছো তুমি? ইরা জবাব দেয় না, সে জবাব খুঁজে পায় না। তার মামা আবারও একই কথা জানতে চায়। ইরা নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। এরই মাঝে ইরার মামি তার কাঁধ ধরে জাঁকি দিয়ে রাগী গলায় বলে, কথা বলছিস না কেন তুই? কি করেছিস তুই, যার জন্য ওই ছেলেটা আমাদের মান সম্মান সব ডুবিয়ে দিয়েছে? বল, কি করেছিস তুই, বল। ইরা এবারও জবাব দেয় না। তার মামি তার চুপ হয়ে যাওয়া আরও বেশি রেগে যায়। সে রাগের মাথায় একটা থাপ্পড় বসিয়ে দেয় গালে। থাপ্পড় খেয়েও ইরার মধ্যে কোনো পরিবর্তন দেখা গেল না। সে আগের মতোই রয়েছে, ভেতর থেকে ভেঙে যাওয়া একটা মেয়ে, যার এখন এই দুনিয়ার প্রতি কোনো মনোযোগ নেই, যার ভাবনায় কিছু নেই, থাকার কথাও নয়। স্বয়ং তার প্রেম, তার ভালোবাসা, হয়তো তার জীবন, হয়তো নয়, সত্যি তার জীবন। এমনই সম্পর্ক গড়েছিল তার সঙ্গে। সেই মানুষটা আজ এলো না, তাও কোনো এক প্রতিশোধ নিতে। কিন্তু ইরার তো মনে পড়ে না এমন কিছু, যে অপরাধের শাস্তি এমন হতে পারে।
ইরা মনের দিক দিয়ে খুব ভেঙে পড়েছে, অনেক বেশি আঘাত পেয়েছে, সেজন্য একদম চুপ হয়ে যায়। তবে তার নীরবতা তার মামা মানিয়ে নিতে পারে না। তার প্রচণ্ড রাগ করে। রাগ করাটা স্বাভাবিক, এই বিয়ের আয়োজন তো ইরার মামাই করেছে। সব আত্মীয়, তার বেশ কিছু ব্যবসায়িক বন্ধুও রয়েছে, তাদের সামনে মান তো তার গিয়েছে, সেই সঙ্গে অনেক টাকা খরচ হয়েছে, তাই তাদের তো রাগ হবেই। তবুও মামা কিছুটা দয়ার নজরে ইরাকে দেখে, তাই শান্তভাবে সব জানতে চায়। তবে মামি দেখে না, সে অনেক রাগারাগি করে, পরপরই কয়েকটা থাপ্পড়ও বসিয়ে দেয়। রাগী গলায় বলতে থাকে, মাকে তো 6 বছর বয়সে খেয়েছিস, তারপর ব্যাপারটাও তো দেখিনি আমরা। মা মরা মেয়েটার মুখের দিকে তাকিয়ে দোয়া করলাম, এত আদর যত্নে বড় করলাম, তার প্রতিদানে এই দিলি এমন এক ঘটনা ঘটিয়েছিস, যার জন্য একটা বাহিরের ছেলে এসে আমাদের মান সম্মানে হাত দেওয়ার সাহস পেয়েছে। বল সেটা কি, কি করেছিস তুই? মামের বোনও বিয়েতে উপস্থিত ছিল, সেও 2-4 কথা শুনিয়ে দিয়েছে ইরাকে। এরা সবার কথা শুনে, তবে বুঝতে পারি কি না জানা নেই। তার মস্তিষ্ক এখন কিছুই ঢুকছে না, শুধু এতটুকু মাথায় আছে, স্বয়ন প্রতিশোধ নিয়েছে। ইরার কোনো এক ভুলের প্রতিশোধ, যার প্রায়শ্চিত্ত ছাড়া তার সামনে যাওয়ার বারণ। অথচ ইরা জানে না তার ভুলটা কি। ইরা সবার কথার জবাবে শান্ত গলায় বলে, আমি জানি না সয়নের সঙ্গে দেখা হওয়ার পর থেকে এমন কিছুই ঘটেনি যেটা অপরাধ হতে পারে। আমার তো এরকম কিছু মনে পড়ে না। এইসব বলে ইরা তার ঘরে চলে যায়। ঘরের ভেতর প্রবেশ করে দরজাটা বন্ধ করে দেয়। বাইরে তার মামির মুখটা থামার নাম নিচ্ছে না, সেটা চলছে, চলেই যাচ্ছে। এরা সেসব শোনে না, শুনতে চায় না। সে শুধু চিঠির কথাগুলো ভাবছে। চিঠিতে সয়নের লেখা প্রতিটা শব্দ তার কানে শুকনা মরিচ আগুনে পোড়ালে যেমন শব্দ হয়, তেমন শব্দ করে বাজছে। এরা আর নিতে পারে না, সে দরজা ঘেঁষে বসে পড়ে। এতক্ষণে প্রথমবার সে হাউমাউ করে কান্না শুরু করে দেয়। 2 কানে হাত দিয়ে চেপে ধরে সে কান্নায় ভেঙে পড়ে। যে কান্নার প্রতিটি অশ্রু সয়নের কাছে প্রশ্ন করছে, কেন সয়ন, কেন? কি এমন করেছি আমি, যার জন্য তুমি এমনভাবে আমায় শেষ করে দিলে? কেন? হ্যাঁ, ইরা জানতে চায়, ইরার চোখের পানি জানতে চায়, তার হৃদয়ে ওঠা ঝড় জানতে চায়। সয়নের কাছে জবাব চায়, কিন্তু জবাব দেওয়ার জন্য সয়ন নেই। আচ্ছা সয়ন কি জানে তার ঘেন্নায় লেখা চিঠির প্রতিটি শব্দ ইরার হৃদয়ে কতটা যন্ত্রণা দিয়েছে? এটা অনুভব করতে পারে না চয়ন, পারে না। পারলে হয়তো এমন করতো না। বিয়ের বাড়ির পরিবেশ শান্ত হয়ে গিয়েছে, সকল আত্মীয় স্বজন চলে গিয়েছে। যাবার আগে বদনাম করতে ভোলেননি। ইরার মামির বোনের সৌভাগ্যে সবার কাছে এই খবরটা পৌঁছে গিয়েছে যে ইরার কোনো এক নোংরা কাজে শাস্তির স্বরূপ আজ তার বিয়ে হলো না। তাই তারা যাবার আগে বেশ করে মজা নিয়েছে। কেউ কেউ তো ইরার মামার উদ্দেশ্য বলছে, বোনের মেয়ে তো, তাই সেভাবে গুরুত্ব দিয়ে মানুষ করেননি, নয়তো এমন ঘটনা ঘটায় যার জন্য বিয়ের দিন বর আসে না। ইরার মামা এসব কথা শুনে খুব কষ্ট পান, কারণ তিনি জানেন তার শিক্ষায় ভুল ছিল না, তার যত্নে কমতি ছিল না। ইরাকে ঘর তোলার দিন স্পষ্ট গলায় নিজের স্ত্রীকে তিনি বলেছেন, পরের মেয়েকে নিজের মেয়ের মতো ভালোবাসা যায় না জানি, তাই বলে শত্রু ভেবো না যেন। মনে রেখো, আমি ওর দায়িত্ব নিয়েছি, ওর যত্নে একটু কমতি হতেই পারে, কিন্তু বিন্দু পরিমাণ অযত্ন যাতে না হয়। ইরার মামার জানা মতে তার স্ত্রী তার কথা শুনেছে। তিনি নিজের ছেলে মেয়ের মতো ভালোবাসা না দিলেও ইরা অযত্ন করেনি, ইরাকে কখনো কষ্ট দেয়নি। আর আজ তার দিকে এই প্রশ্ন তেড়ে আসছে যে সে পরের মেয়ে বলে নজর দেয়নি, এটা তাকে ভীষণ কষ্ট দিয়েছে।
যে কষ্টটা ইরার প্রতি রাগে বদলে যায়, তার মাঝে তার এক ঘনিষ্ঠ বন্ধু বলে, পরের মেয়ে বলেই বুঝি পাত্র সম্পর্কে খোঁজ নিসনি? তার অন্য উদ্দেশ্য রয়েছে কি না জানতে চাসনি? নিজের মেয়ে হলে পারতি। এই কথাটা তার আগুনে ঘি ঢালার মতো কাজ করছে। মুহূর্তেই মামার রাগটা দ্বিগুণ বেড়ে যায়। ইরার মামা প্রচণ্ড রাগান্বিত হয়ে ইরার ঘরের দরজায় কড়া নাড়ে। খুবই কঠিন গলায় বলে, দরজা খুলো ইরা। ইরা দরজা খুলে না। সে এখন কারোর সঙ্গে কথা বলতে চাচ্ছে না, তার ইচ্ছা বা শক্তি কোনোটাই নাই। কিন্তু তার মানসিক অবস্থা বোঝার মতো পরিস্থিতিতে তার মামা নেই। সেই জন্য সে অনবরত ঘরের দরজায় কড়া নাড়তে থাকে। ধীরে ধীরে শব্দ বাড়ে, মামার আগে প্রচণ্ড জোরে ধাক্কায়। ইরাত আর পারে না চুপ থাকতে, অতঃপর উঠে এসে দরজা খুলে দেয়। তার মামা হন্তদন্ত হয়ে ঘরের ভেতরে প্রবেশ করে। ইরাত বিব্রস্ত অবস্থা তিনি দেখলেন না। কড়া গলায় বললেন, আমাকে বলো সয়ন কেন এমন করলো? তোমার অপরাধটা কি? আমাকে সত্যিটা খুলে বলো। ইরা শান্ত চোখে তার মামার দিকে তাকায়। মুখটা মলিন, চেহারার অবস্থা নাজেহাল। বধূর শ্বাসটা এলোমেলো হয়ে গিয়েছে, খুব বিশ্রী লাগছে তাকে দেখতে। মামা সেসবে গুরুত্ব না দিয়ে আবারও একই প্রশ্ন করে। সে বলে, আমাকে সবটা খুলে বলো। তুমি চিন্তা করো না, তোমার যদি কোনো দোষ না থাকে তবে আমি তোমাকে কিছুই বলবো না, বরং ওই ছেলের নামে পুলিশে কমপ্লেন করব। তবে যদি সত্যি তোমার দোষ থাকে তাহলে আমাকে ভাবতে হবে তোমাকে আর এই ঘরে জায়গা দেওয়া যায় কি না। ইরা চুপ করে থাকে, বলার মতো ভাষা যে তার জানা নেই। তবে তার মামা তার চুপ করে থাকা সহ্য করতে পারে না, সেজন্য তাড়া দিয়ে বলে, আমার জবাব চাই। আমাকে জবাব দাও দ্রুত। জানি না তুমি যতদিন চয়নকে চেনো, আমিও ততদিন। তার আগে আমাদের কখনো দেখা হয়নি। আমি জানি না ঠিক কোন অপরাধে চয়ন এমন করলো। ও চিঠিতে সে কি বলেছে, কি বুঝেছে আমি কিছু জানি না। বিশ্বাস করো, সত্যি জানি না। অবশেষে ইরা জবাব দেয়। তার জবাব পেয়ে খুশি হয় না মামা। সে বলে, কিছু তো নিশ্চয়ই হয়েছে, নয়তো এমনি এমনি এসব ঘটেনি। আমি সত্যি জানি না। ইরা খুব অসহায় গলায় বলে। তার মামা তার উপর রাগ দেখাতে গিয়ে পারে না। ইরার অবস্থায় আবার তার চোখে পড়ে। তার মনে হয় ইরাই এই ঘটনায় বেশি ভেঙে পড়েছে। তাছাড়া ইরার মুখ দেখে মনে হচ্ছে না সে মিথ্যে বলেছে। সেজন্য মামা শান্ত গলায় বলে, আমি পুলিশ দিয়ে চয়নকে ধরার ব্যবস্থা করছি। এবার যা হবে সামনাসামনি, দোষ জারি থাক, সব সামনাসামনি খোলাসা হবে। এটা বলে মামা চলে যেতে নেয়। ইরা তাকে মাঝপথে থামিয়ে বলে, পুলিশ দিয়ে তাকে ধরিয়ে দিও না মামা, শুধু এতটুকু খবর এনে দাও সে এখন কোথায় আছে। শুধু এতটুকুই। আমি শুধু তার মুখোমুখি একবার দাঁড়াতে চাই, শুধু একবার। ইরার মামা কোনো কথা না বলে চলে যায়। ইরা গিয়ে বিছানায় বসে পড়ে। তার মামির শব্দ আর পাওয়া যাচ্ছে না, হয়তো তার সব কথা বলা শেষ। এখন ইরাকে বলার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছে না, তাই চুপ হয়ে গিয়েছে। ইরা এসব নিয়ে ভাবে না, সে শুধু ভাবে চয়নের কথা। চয়ন এভাবে তাকে দোষারোপ করে চলে গেল, এত সহজে চয়ন এটা করলো, এত সহজে। তবে যে এত ভালোবাসার মিষ্টি মধুর স্বপ্ন দেখিয়েছিল সেই সব কী ছিল? মিথ্যা না। ইরা আর ভাবতে পারে না। ইরা বিছানা থেকে উঠে দাঁড়ায়, পুরো ঘর তন্ন তন্ন করে তার ফোন খোঁজে, কিন্তু পায় না। অথচ ফোনটা বিছানা রাখা বালিশের পাশে, কিন্তু ইরা দেখছে না। তার পুরো দিন দুনিয়া অন্যরকম হয়ে গিয়েছে, সেজন্য সে দেখতে পাচ্ছে না। তবে বেশ খানিকটা সময় দিক বেদিক হারিয়ে খোঁজার পর অবশেষে পেল। ফোনটা পেয়ে অন করতেই ফোনের ওয়ালপেপারে চয়নের সঙ্গে তার ছবিটা দেখে আবেগী হয়ে ওঠে। পরম যত্নে হাতটা
বাড়িয়ে দেয়, গালটা ছুঁয়ে দেয়। বাস্তব্য নয় শয়ন, তবুও এই ছোঁয়ায় অনুভূতিটা বাস্তবের মতোই। কারণ ইরার হৃদয়ে যে শয়নের প্রতি প্রেম রয়েছে, এত কিছুর পরও তার হৃদয়ে শয়নের জন্য প্রেমই রয়েছে। না ঘেনার জন্ম হয়নি, এখনো হয়নি, হয়তো কখনো হবে না, অথচ হওয়ার কথা ছিল। এটা ভেবে ইরা আবার চোখের পানি ফেলে। দুফোঁটা পানি গড়িয়ে শয়নের ছবিটাই লাগে। ইরা সেই চোখের পানি মাঝে থাকা শয়নের ছবিটা দেখে ম্লান হাসে, আর মনে মনে বলে, গল্পটা অন্যরকম হতে পারত, অন্যরকম হতো যদি তুমি খোলাখুলি আলোচনা করতে। ইরা নিজেকে সামলায়, সে চোখের পানি মুছে ফোন থেকে সোহানের নাম্বার বের করে, অতঃপর ফোন দেয়। নাম্বারটি বন্ধ, তবু অনবরত সে ফোন দিতেই থাকে। সোহান যদি এক মুহূর্তের জন্য ফোনটা খুলে তবে কলটা যাতে যায়, সেই আশায় ইরা অনবরত ফোন দিতেই থাকে। একদল উন্মাদের মতো মোমো ঘরের ভেতর এসে ইরার এমন অবস্থা দেখে থমকে যায়। ইস, কি ভয়ঙ্কর! এক মুহূর্তে মেয়েটার পুরো জীবনটা পরিবর্তন হয়ে গেল। সেই কয়েক ঘন্টা আগে অবধি ইরা লাজুক হাসি হাসছিল, চয়নের সঙ্গে বিয়ের মুহূর্তটা নিয়ে কল্পনা করে লজ্জা পাচ্ছিল। আর এখন মোমো ছুটে এসে ইরাকে জড়িয়ে ধরে, তার হাত থেকে ফোনটা কেড়ে নেয়। ইরা এতক্ষণে কারোর সঙ্গ এভাবে পেয়ে আগড়ে ধরে তাকে। সে মোমোকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করে দেয়। অতঃপর কান্না ভেজা কণ্ঠে বলে, ভালোবাসার দুনিয়াটা তো আমি চিনতাম না, জানতাম না তার রঙিন খেলা। সে আমাকে চেনালো যে ভালোবাসার রঙিন ভবনে নিয়ে গিয়েছিল আজ। তবে সেই কেন এতটা দুঃখ দিল? কেন বলতে পারিস মোমো? মোমো জবাব দেয় না, তার কাছে এই প্রশ্নের জবাব নেই। শুধু শান্ত গলায় বলে, চয়ন ভাই হয়তো তোকে ভুল বুঝেছে, নয়তো তোর মতো নিষ্পাপ একটা মেয়েকে অমন দোষ দিয়ে বিয়ে ভেঙে দিতে পারে। নিশ্চয় না, তার ভুলই হয়েছে, নয়তো সে মানুষটা একটা প্রতারক, যার কাজই। চুপ কর মোমো, আমি আর শুনতে চাই না তোর প্রথম কথাটাই সত্যি হোক। সে আমাকে ভুল বুঝেই এসব করুক, কিন্তু সে প্রতারক না হোক। একটু থেমে ইরা আবার বলে, সে প্রতারক না হোক, কারণ আমি তাকে ঘৃণা করতে পারবো না। আর একজন প্রতারককে ঘৃণা করতে না পারাটা অপরাধ, মস্ত বড় অপরাধ। ইরার মনের অবস্থা মোমো বুঝতে পারে, তবে তাকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পায় না। তবুও সাধ্য অনুযায়ী ইরাকে সামলায় সে। এতক্ষণ অবধি মেয়েটা একা একা গুমড়ে মরেছে। অবশেষে তার বাবার ডাকে দরজা খুলেছে, যেটা জেনে মোমো তার মাকে সামলে এখানে ইরাকে সামলাতে এসেছে। এই পরিস্থিতিতে তাকে সামলানো যদিও কষ্টকর, তবে চেষ্টা করছে মোমো। কিন্তু আদৌ সামলানো সম্ভব না তো। ইরা জানে তার হৃদয়ে কেমন অনুভূতি হচ্ছে, কত যন্ত্রণা হৃদয়ে। মোমো ইরাকে সামলাতে বলে, নিজেকে এতটা ভাঙিস না বোন, নিজেকে প্রস্তুত কর, তার মুখোমুখি তো দাঁড়াবি তুই, সেই সময়ের জন্য নিজেকে প্রস্তুত কর। এভাবে ভেঙে গেলে তার সামনে দাঁড়িয়ে জবাব কিভাবে নিবি? তার থেকে জবাব তো নিতে হবে, তাই না? সেজন্য নিজেকে আর ভাঙিস না প্লিজ, আর ভাঙিস না। ইরার অবচেতন মন এই কথাটা শোনে, বোঝে, তাই তো শান্ত হয়ে যায়। কান্নার বেগ কমে যায়, চোখের পানি ধীরে ধীরে থেমে যায়। মোমো এটা দেখে ইরাকে আরও শক্ত করে জড়িয়ে ধরে। এই সময়ে এইটাই ইরার দরকার। সত্যি তাই। বেশ খানিকটা সময় এভাবে যায়। ইরা এখন অনেকটাই শান্ত হয়ে যায়, তবে কতক্ষণ শান্ত থাকবে জানা নেই। এই তো কান্নায় ভেঙে পড়েছে, আবার এই সামলে উঠছে নিজেকে। তবে এবার এরা নিজেকে পুরোপুরি সামলানোর জন্য মনকে শক্ত করে। সত্যি তো তাই, তাকে তো চয়নের মুখোমুখি
দাঁড়াতে হবে, তার সমস্ত প্রশ্নের উত্তর নিতে হবে। ইরা মোমোর দিকে তাকিয়ে অসহায় গলায় বলে, আমি নিজের অজান্তে এমন কোনো অপরাধ করেছি কি যেটা চয়নকে আমাকে এতটা ঘেন্না করতে বাধ্য করেছে, যে ঘেন্নার পরিমাণ এতটাই গভীর যে আমাদের এত এত ভালোবাসার মুহূর্ত তার হৃদয়কে গলাতে সক্ষম হয়নি। অজান্তেই সত্যি এমন অপরাধ করেছি বুঝি। 3 দিন কেটে যায়। গত 3 দিনে ইরা ঘর থেকে বের হয়েছে মাত্র 3 বার। 2বার মোমো জোর করে খাবার খেতে নিয়ে গিয়েছে, আর একবার সোয়ানের খবর জানতে। প্রতিবারই মামির রাগী কণ্ঠে ধমক শুনতে হয়েছে। সে এখন বাইরে বের হতে পারে না। ইরার জন্য তার মান গিয়েছে, লোক সমাজে মুখ দেখাতে পারে না। সে এত বড় 5 তলা বিশিষ্ট বাড়ির মালিক হয়েও এখন ভাড়াটিয়া দেখে এড়িয়ে চলতে হচ্ছে। তাকে দেখে তারা নানান কথা বলছে, লোকের মুখ কত বন্ধ করা যাবে না, সেজন্য বাসা থেকে বের হওয়া বন্ধ করতে হচ্ছে। এইসব কথা নিয়ে ইরাকে খুব ধমক দিয়েছে, কথা শুনিয়েছে। তবে ইরা কোনো প্রতিবাদ করেনি, না কোনো শব্দ বিনিময় করেছে। খুব কষ্টে কয়েক লোকমা ভাত মুখে তুলেছে, আর 3বারের সময় মামির কথা এড়িয়ে গিয়ে মামার কাছে শান্ত গলায় জিজ্ঞেস করে, সয়নের খোঁজ পেয়েছো না? মামা খুব শান্ত গলায় জবাব দেয়। এরা কিছুটা হতাশ হয়। পরক্ষণেই মামা আবার বলে, তার ফোনের শেষ লোকেশন সিলেট দেখাচ্ছে। এতটুকু খবর জানতে পেরেছি, হয়তো সে সিলেট রয়েছে, সেখানেই হয়তো তার বাড়ি। নিজের সম্পর্কে সবটাই হয়তো মিথ্যা বলেছে। কথা শুনে ইরা অসহায় চোখে মামার দিকে তাকায়। তার মামা তার দুঃখ বুঝতে পারে, তবুও বলে, সে বলল সেও অনাথ, তার স্থায়ী বাড়ি নেই, ভাড়া বাসায় সবসময় জীবন কাটবে। এসব শুনে আমি দ্বিমত পোষণ করছিলাম। তখন যদি আমার কথা শুনতি, তবে আজ আর এই দিন দেখতে হতো না। ভালোবাসে এবার মারল তো একবার যাচাই করার সুযোগও দাওনি। ভালোবাসি, বিশ্বাস আছে আমি বিয়ে করব। মামার শেষের কথাগুলো খুবই ব্যঙ্গাত্মক ছিল, তবে ইরা কোনো জবাব দেয়নি। সে চুপচাপ চলে যায়। তার মামা তার যাবার পানে তাকিয়ে থাকে, আর মনে মনে বলে, মেয়েটাকে দোষ দিয়ে লাভ কি? ছেলেটার কথা শুনে তো আমারই তাকে বেশ ভালো ছেলে মনে হয়েছিল। পরক্ষণে তার মাথায় প্রশ্ন আসে, এরা এমন কী করতে পারে যার জন্য ছেলেটা এসব করলো? সত্যি এরা কিছু করেছে, নাকি সবটাই ছেলেটার মিথ্যা গল্প? মাথায় প্রশ্ন থাকলেও জবাব জানা নেই। 3 দিনে এই 3বার ইরা ঘর থেকে বের হয়, বাকি পুরোটা সময় ঘরবন্দি থাকে। তবে এবার আর ঘরবন্দি থাকলে চলবে না। অন্যের উপর সব দায়িত্ব না দিয়ে এবার নিজের কিছু করা প্রয়োজন। এটা ভেবে প্রয়োজনীয় জিনিস ব্যাগে গোছানো শুরু করা ইরা। এবার তার গন্তব্যে সিলেট। তাকে সয়নকে খুঁজতে হবে, একবার তার মুখোমুখি হতেই হবে। প্রচুর প্রশ্ন মাথায়, এখন তার জবাব চাই, শুধুমাত্র জবাব। এরা সিলেট যাচ্ছে শুনে পরিবারের সবাই হতভম্ব হয়ে যায়। মামা তো রেগে যায়, মোমো কিছুটা উত্তেজিত হয়ে যায়, তবে মামি রাগ করে না। সে তো উল্টো বলে, এ যাওয়া যেন শেষ যাওয়া হয়। দয়া করে আর আমাদের বাড়িতে এসে উঠো না। তোমার ওই নাগরের সঙ্গে সব হিসাব বুঝে নিয়ে তার ঘরেই উঠো, আমাদের আর জ্বালাতে এসো না। কম তো জ্বলছি না তোমার জন্য, থামো তো তুমি। মামা মামিকে ধমক দিয়ে উঠে। অতঃপর ইরার উদ্দেশ্য বলে, তুমি জানো তুমি কি বলছো? তাছাড়া সিলেট কোথায় তুমি চয়নের বাড়ি খুঁজবে? এত সহজ নয় জানি, তবে হাত পা গুটিয়ে বসে থাকা তো যায় না। তাছাড়া লড়াইটা আমাকেই লড়তে হবে। একটু থেমে ইরা আবার বলে, আমাকে তো জানতে হবে আমার অপরাধ কি, আমি সত্যি কোনো অপরাধ করেছি কি না। তাছাড়া তার মুখোমুখি একবার হওয়া জরুরি, সেজন্য তাকে পুরো সিলেট তন্ন তন্ন করে খুঁজতে হলেও খুঁজবো। তাই তুই একা বেরিয়ে পড়ছিস? পাগল হয়েছিস? এভাবে একা একা তুই কোথা? মোমোকে মাঝপথে থামিয়ে দেয় ইরা। সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে, এই মুহূর্তে কারো কোনো কথা শুনতে চায় না।
এরা স্পষ্ট ভাষায় সব জানিয়ে দেয়। অতঃপর বলে, মামা তুমি তো আমার জন্য সারা জীবন অনেক করেছো, এবার আর একটু করো। চয়নের ব্যাপারে আমার আগে কোনো খোঁজ পেলে অবশ্যই আমাকে জানাইও প্লিজ। তুমি যাবেই? মামা কঠিন গলায় জানতে চায়। এরা খুব ঠান্ডা গলায় জবাব দেয়, হ্যাঁ আমার যাওয়াটা জরুরি। আচ্ছা যাও, তোমরা এখন বড় হয়েছো, সব সিদ্ধান্ত নিজেরাই নিতে পারো। আমি আর কি বলবো। চয়নের বাড়ির ঠিকানা বা সে কোথায় আছে সেই জায়গা সম্পর্কে জানলে জানিয়ে দিব। ততক্ষণে দেখো তুমি কতটা কি করতে পারো। মামার কথায় ইরা মাথা নাড়ায়। মামি তো মামার এমন কথাবার্তায় প্রচণ্ড ক্ষেপে যায়। যেই মেয়ের জন্য তাদের মান সম্মান পেয়ে গেল, তার জন্য এখন এত দরদ দেখাচ্ছে কেন? ঘর থেকে বের করে দেয় না কেন? ঘাড় ধরে বের করা উচিত। মামি এসব বলছিল। মামির এইসব কথা শুনে মোমো রাগ দেখিয়ে বলে, মা একটু থামবে? তুমি তো মেয়ে মানুষ, তাও ইরার পরিস্থিতিটা বুঝতে পারছো না? একটু বোঝো। এরা কিছু বলে না, সে শুধু চোখ তুলে মোমো এবং মামিকে দেখে। এবার মামা একটু তার স্ত্রীর হয়ে কথা বলে। সে মোমো এবং ইরাকে উদ্দেশ্য করে বলে, তার দুঃখ তোমরা বুঝবে না। জানো গত কয়েকদিনে আমরা কেমন পরিস্থিতি পার করছি। আমার বোনটা মরে যাবার পর মেয়েটাকে ঘরে তুলেছি, তার জন্য কী না করেছি। অথচ আজ বন্ধু বান্ধব ফোন দিয়ে বলে পরের মেয়ে বলে আমরা যাচাই বাছাই না করে বিয়ে দিতে যাচ্ছিলাম। পরের মেয়ে, যাকে ছোট থেকে যথেষ্ট যত্নের সঙ্গে বড় করেছি, সে মেয়েটা আজ পরের মেয়ে হয়েছে। আমরা তার কোনো দায়িত্ব নেইনি, হেলায় ঠেলে ফেলেছি। এসব শুনে কতটা মানসিক যন্ত্রণা হয় তা তোমরা বুঝবে না। সেই যন্ত্রণা নিনুর হৃদয়ে রাগের জন্ম দিয়েছে। এটা অস্বাভাবিক নয়, বিশ্বাস করো, অস্বাভাবিক নয়। আমার নিজেরও রাগ হয়। মামার কথা শুনে ব্যথিত চোখে ইরা তার দিকে তাকায়। অতঃপর কিছুটা সময় নিয়ে বলে, আমার কোনো অপরাধ নেই, তোমার শিক্ষায় কোনো ভুল নেই, এতটুকু বিশ্বাস রাখো। আর বাকিটা চয়নের মুখোমুখি হয়ে প্রমাণ করে দিব। তখন সবাইকে জবাব দিয়ে দিও মামা, সবাইকে জানিয়ে দিও তুমি আমাকে পরের মেয়ে ভাবনি, বরং নিজের মেয়ের মতো ভেবেছো বলেই তার ভালোবাসাকে গুরুত্ব দিয়েছো। এটা বাবার দায়িত্ব। হ্যাঁ, মেয়ে মানুষ চিনতে ভুল করেছে। এখানে ব্যর্থটা মেয়ের, কোন বাবার নয়। মামা জবাব দেয় না। সে শুধু শান্ত চোখে ইরার দিকে তাকিয়ে থাকে। ইরাও তার চোখে চোখ রেখে তাকিয়ে থাকে। দুজন আর চোখাচোখি হয়, যার মাধ্যমে হয়তো দুজন দুজনকে অনেক কিছু বলে দিচ্ছে। চয়ন বিছানায় ওপর হয়ে শুয়ে রয়েছে। তার বন্ধু রোহান এসে বিছানায় বসে তার গায়ে হাত দিয়ে বার কয়েক ডাকে। চয়ন সাড়া দেয় না। এটা দেখে রোহান বলে, জেগেই তো আসিস, তবে সাড়া দিচ্ছিস না কেন? চয়ন তাও সাড়া দেয় না। রোহান এবার কিছুটা বিরক্ত হয়ে তার মুখটা তোলার চেষ্টা করে। চয়ন বেশ বিরক্ত হয়। সে মুখটা একটু উপরে তুলে বলে, প্লিজ রোহান, জ্বালাস না, আমাকে একটু একা থাকতে দে। রোহান চয়নের চোখ দেখে অবাক হয়ে যায়। চোখটা কেমন লাল হয়ে গিয়েছে, কিছুটা ফোলা ফোলা। এটা দেখে রোহান বলে, এত কষ্টই যখন পাচ্ছিস তবে তার কাছে ফিরে যাচ্ছিস না কেন? যাবি তুই? চয়ন এবার আগের চেয়েও বেশি বিরক্ত হয়। রোহান সেসবে গুরুত্ব দেয় না। সে চয়নের মনের অবস্থা অনুভব করে বলে, মুখে কষ্টের ছাপ স্পষ্ট, অথচ ভাব নিচ্ছিস কোনো কষ্ট পাচ্ছিস না। অভিনয় করিস না। এত কষ্ট কেন পাচ্ছিস? এই না বললি ভালোবাসিস না, তো কষ্ট কেন পাচ্ছিস? বিয়ে করতে সেদিন গেলেই তো পারতি। চুপ করবি তুই? ফালতু কথা না বলে যা। সব জেনেও বারবার একই কথা বলছিস কেন যে বিয়ে করতে যেতাম না আমি? আমি বিয়ে করব, তা ওই মেয়েকে। চয়ন ভীষণ রাগ নিয়ে কথাটা বলে। রোহানও এবার কণ্ঠে তেজ ফুটিয়ে বলে, ওই মেয়ের জন্যই তো কষ্ট পাচ্ছিস। তুই তো তাকে তিলে তিলে মারতে গিয়ে নিজে পড়েছিস। ভালোবাসার অভিনয় না করে ভালোবেসেই ফেললি। তো বিয়েটা করতে বলবো না কেন? যে কাজ করতে গিয়ে তুই কষ্ট পাচ্ছিস সেটা না করলে নয়। একটু থেমে রোহান আবার বলে, ক্ষমা করে দে,
আমি কিন্তু তার জন্য বলছি না, সে এটাই ডিজার্ভ করে। হ্যাঁ করে, কিন্তু তুই তো তাকে কষ্ট দিতে গিয়ে নিজে বেশি কষ্ট পাচ্ছিস। তোর কষ্টটা দূর করতে যদি তাকে ক্ষমা করতে হয় তবে করে দে। সয়ন রোহানের কথা শুনে প্রচণ্ড রেগে তার দিকে তাকায়। রোহান তার দৃষ্টি দেখে কিছুটা হকচকায়, তবে পরক্ষণে নিজেকে সামলে নেয়। অতঃপর বলে, মিথ্যে বলিনি, তাই রাগ দেখাস না প্লিজ ভাই। পরপর দুবার থাপ্পড় দেয় সয়ন রোহানকে। অতঃপর কঠিন গলায় বলে, আর একবার যদি ভুলভাল কথা বলিস তবে খবর আছে। রোহান গালে হাত দিয়ে রাগীর চোখে তাকানোর চেষ্টা করে, তবে সয়নের প্রতি তার রাগ জন্মায় না, সেজন্য সেও পারে না তাই রাগ করার অভিনয় করে। তবে সয়ন তার রাগের কোনো পাত্তাই দেয় না। সে আবারও কঠিন গলায় হুঁশিয়ারি দেয়, বাজে কথা আর নয়, সে আমার ভালোবাসা নয়, কখনো ছিল না, জাস্ট ওটা অভিনয় ছিল। আচ্ছা মানলাম, তবে কষ্ট পাচ্ছিস কেন? রোহানের এই প্রশ্নের জবাব দেয় না সয়ন, সে চুপ হয়ে যায়। রোহান ম্লান হাসে, যা বোঝার বোঝা গিয়ে হয়ে গিয়েছে। রোহান মনে মনে দীর্ঘশ্বাস ফেলে বলে, মানুষ দ্বিতীয়বার তো সুযোগ পেতেই পারে, তাই না? না, সয়ন কাট গলায় জবাব দেয়, যে ভাষা স্পষ্ট এবং সত্য। হ্যাঁ, হতে পারে। অনেকটা সময় একসাথে কাটাতে গিয়ে অনুভূতি জন্ম নিয়েছে। ক্ষণিকের এই অনুভূতিকে গুরুত্ব না দিলেই হবে, সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। চয়ন এসবই ভাবে। রোহান চয়নকে ভাবনায় দেখে শান্ত গলায় বলে, যাকে ঘৃণা করা যায় তাকে ভালোবাসা যায় মানে? চয়ন বুঝতে না পেরে জানতে চায়। রোহান খুব শান্ত গলায় বলে, এরার মাঝে এমন কী বিশেষ গুণ রয়েছে যার জন্য ঘৃণা বলে ভালোবেসে ফেললি? চয়ন অবাক চোখে রোহানের দিকে তাকায়। এই প্রশ্নটা তো তার মাথায় এলো না, তবে আসার কথা ছিল। চয়ন এখন এই প্রশ্নের জবাবটা খুঁজে। সত্যি তো তাই, প্রতিশোধ নিতেই তো এরার কাছে গিয়েছে, তাকে ঘেন্না করেই। তাহলে তার প্রেমে পড়ল কিভাবে? হ্যাঁ, পড়েছে তো, সে প্রেমে হতে পারে 2 বছরে মায়া জন্মে গিয়েছে। এটা ভেবে চয়ন বলে, একসাথে থাকলে তো হাঁড়ি পাতিলের ওপরও মায়া জন্মে যায়। আরও তো মানুষ, হোক না মানুষটা খারাপ। সত্যি কি খারাপ মানুষ? খারাপ মানুষ জেনেও কাউকে ভালোবাসা যায়? রোহানের এই কথা শুনে চয়ন আবারও ভাবনায় পড়ে যায়, তবে সে সেটাকে গুরুত্ব দেয় না। রোহান এখানে থাকলে চয়নের মাথাটা ঘরে যাবে, সেই জন্য তাকে দূর করতে হবে। যেমন কথা তেমন কাজ। চয়ন রোহানকে ঘর থেকে এক প্রকার জোর করে বের করে দেয়। রোহানের মুখের ওপর দরজা বন্ধ করতে গেলে রোহান বলে, বাহ, প্রেমের মলয়ম রোদ্রে গেছো, তাতে দোষ নাই। আমি কিছু সত্য বাক্য শোনাচ্ছি, তাতেই দোষ হয়ে গেল। চুপ শালা। এটা বলে চয়ন দরজাটা শব্দ করে বন্ধ করে। তবে দরজা বন্ধ করেও চয়ন শান্তি পায় না। একটা কথা বারবার মাথায় ঘুরছে। মন জানতে চাচ্ছে, সত্যি কি ইরার মধ্যে ভালো কোনো গুণ ছিল না? পরক্ষণেই মনেই জবাব দেয়, ছিল না, বরং খারাপটা তো দেখিনি। তবে কি ওই ঘটনা ভুলে গিয়ে নিজেকে শুদ্ধ করে নিয়েছিল, নাকি পুরোটাই একটা মুখোশ? ভালো মানুষের একটা খোলস পড়েছিল। হ্যাঁ, তাই হবে। না, চয়ন আর ভাবতে পারছে না। সে আবার বিছানায় শুয়ে পড়ে। এই মেয়ের ভাবনা মাথায় এমনভাবে ঢুকেছে যে এখন বের হচ্ছে না। শুধু তার ভাবনাই না ঘুরছে, এটা ঠিক হচ্ছে না। ওই মেয়েকে নিয়ে আর ভাবা উচিত নয়। যাবে না ভাবা, কিছুতেই না। এসব নিজেকে নিজে বলে চয়ন। তবে পরক্ষণে আবার ইরার ভাবনা মাথা আসে। মনের মাঝে নানা প্রশ্ন ঘুরপাক খায়। মনে পড়ে যায় অতীতের সেই সব স্মৃতি, তার সাথে দেখা করার উদ্দেশ্য চয়নের ওই সুলতান বিলাতে পা রাখা। তার জন্য ইরার সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক ছিল, তবে ইরার জন্য ছিল না। ইরার জীবনে চয়নের আগমন প্রত্যাশিত ছিল। তবে হ্যাঁ, চয়নের হৃদয়ে ইরার জন্য জন্ম নেওয়া অনুভূতিটাও অপ্রত্যাশিত। এই অনুভূতির জন্ম নিতে পারে সে, পরিকল্পনা করে সে ওখানে যায়নি। এটা হঠাৎ করে জন্ম হয়েছে, একদম হুট করেই। ইরা সিলেটের উদ্দেশ্যে বাসা থেকে বের হচ্ছে। শেষ মুহূর্তে মোমো একবার বলেছিল, আমি তোর সঙ্গে যাই। মামাও এটা বলছিল।
ইরাকে একা পাঠানো ঠিক হবে না। মামা নয়তো মোমো যাক, তবে ইরা মত নিতে পারে না। মামি এই কথা শুনে রাগ নিয়ে বলে, খবরদার মোমো, তুই বা তোর বাপ যদি ওই মেয়ের সঙ্গে যাস তবে খবর হয়ে যাবে। তুমি একটু থামবে? এখন রাগটা কমাও, ঠান্ডা মাথায় একটু ভাবো। ও একা একা কী বা করবে? মামার এই কথায় মামিও আরও তেজি হয়ে ওঠে, উত্তেজিত কণ্ঠে বলে, একা একা নাগর ধরতে পারলে ঠিক একা একা তার ঠিকানা খুঁজতে পারবে। বেশ পারবে, তোমাদের এত চালাকি করার দরকার নাই। মামা, তোমাদের কাউকে যেতে হবে না, আমি একাই পারবো। ইরা খুব শান্ত গলায় বলে, যে কথার জবাবে তার মামা কিছু বলার আগেই মামি বলে, হ্যাঁ হ্যাঁ, বেশ পারবে। শুনলে তো, তাই অহেতুক চিন্তা বাদ দিয়ে ঘরে যাও। মামা তবুও কিছু বলতে যাচ্ছিল, ইরা থামায়, তার এখন তাদের সাহায্যের দরকার নেই, একাই পারবে। লড়াইটা যেহেতু তার, তাই তারই লড়াই করা উচিত। তাছাড়া সে বড় হয়েছে, নিজেকে সামলাতে পারবে। বাবা বা মোমোর ভয় পাওয়ার দরকার নাই। তাছাড়া মামা তো তাকে চলার জন্য কিছু টাকা দিয়েছেই, সে সেটা দিয়ে বেশ চলতে পারবে। সিলেট গিয়ে থাকার একটা জায়গা ম্যানেজ করতে হবে, তো সেটা করে নিবে। বাকি চয়নকে খোঁজাটাও হয়ে যাবে। এভাবে খুব সুন্দরভাবে মামাকে বুঝিয়ে ইরা বিদায় নেয়। গায়ে তার কালো বোরকা, ম্যাচিং কালো হিজাব এবং মুখটা নেকাপে ঢেকে নিয়েছে। না, সব সময় এভাবেই পর্দা করে না ইরা, যদিও এটা করা উচিত, তবে হয় না। কিন্তু সে সব সময় শালীনভাবে চলাফেরা করে। আজ একটু শালীনতাকে ছাড়িয়ে বোরকায় নিজেকে আড়াল করে নেয়। গত 3 দিনে মুখটার বেহাল অবস্থা করেছে। তার মুখ দেখে তার হৃদয়ের দুঃখটা অন্যরা যাতে উপলব্ধি করতে না পারে, তাই এই সাজ। তাছাড়া অনেক দূরের পথ, বিপদের কথা বলা যায় না। কোনো খারাপ মানুষের পাল্লায় পড়লে এভাবে গেলে হয়তো খারাপ লোকদের নজর কম পড়বে, এটা ভেবেও এই সাজ বলা যায়। সে যাই হোক, মামাদের কাছ থেকে বিদায় নিয়ে ইরা বের হয়। বিল্ডিংয়ের গেটে আসতে দারোয়ান মকবুল চাচার সঙ্গে দেখা। তার সঙ্গে এই বিল্ডিং এর 4র্থ তলায় একজন ভাড়াটিয়া ছিল। মকবুল চাচা ইরার চোখ দেখে চিনে ফেলে। বহুদিনের পুরনো দারোয়ান সে, ছোট থেকে ইরাকে দেখছে, তাই চিনতে অসুবিধা হলো না। তাই খুশি মনেই জানতে চায়, ইরা মা না, কোথায় যাচ্ছ? ইরা জবাব দেয় না, কোনো রকম তার পাশ কাটিয়ে চলে যায়। এখন সে জবাব দিতে চায় না। তবে ভাড়াটিয়া এই কথা শুনে মকবুলকে বলে, এটা ওই মেয়েটা, এই না সেদিন বিয়া ভাঙল, এর মাঝে বেশ ভূষা বদলে ফেলেছে। বাবা গো বাবা, ডং দেখলে বাসি না। এমন কাজ করব কেন যার জন্য মুখ ঢাকানো যাবে না? এরা বেশি দূরে যেতে পারেনি, সেই জন্য ভাড়াটিয়ার কথা তার কানে যায়। সে কথাটা শুনে এক মুহূর্তের জন্য থমকে যায়, পরক্ষণে নিজেকে সামলে নেয়। এটা তো খুব সামান্য কথা, তাকে নিয়ে এই বিল্ডিংয়ে এ তো বহুগুণ চর্চা হচ্ছে, আর তাদের কথাগুলো নিশ্চয়ই এর চেয়ে অনেক বেশি ভয়াবহ। এই কষ্টের মাঝেও ইরার একটা বিষয় ভালো লাগলো, মকবুল চাচা তার হয়ে প্রতিবাদ করেছে। মকবুল ইরাকে ছোট থেকে চিনে, তার জানা মতে ইরা খুব ভালো মেয়ে। বিয়েটা ভাঙার পিছনে কারণটা তার জানা নেই, তাই বলে তো এক মুহূর্তে এতদিনের জানা ভালো মানুষটাকে দোষ দিয়ে দিতে পারে না। তার এত এত ভালো ব্যবহার এক নিমেষে ভুলতে পারে না। তাই মকবুলের মনে হয় ইরার কোনো ভুল নেই, বরং তার সঙ্গে অন্যায় হয়েছে। তাই প্রতিবাদ করে ফেলে, দুটো কথা শুনিয়েই দেয়। ইরা এটা দেখে ম্লান হাসি, এক পলক মকবুল চাচার দিকে তাকিয়ে কৃতজ্ঞতা হাসি হাসি। মানুষের তুঙ্গিত বিয়ের ভাঙার দুঃখ, মামার সম্মান হারানোর বেদনা, সব নিয়ে ইরা শ্যামলী পরিবহনে ওঠে। গন্তব্য চয়নের ঠিকানা জানা না গেলেও সে যে সিলেটে থাকতে পারে, এ ধারণা নিয়েই ইরা বাসে উঠে পড়ে।
তার মন বলে সে সিলেটে চয়নকে পেয়ে যাবে, যার মুখোমুখি দাঁড়িয়ে তার সব প্রশ্নের জবাব নিতে হবে। এই ভাবনায় বিকাল 5টার বাসে উঠে পড়ে ইরা। ভাগ্যক্রমে জানলার পাশে সিট পেয়েছে। খারাপ নয়, সে জানালা দিয়ে বাইরে তাকিয়ে রয়েছে, যদিও বাইরের কিছুই সে দেখছে না। সে আনমনে ভাবছে কত শত স্মৃতি তার এবং চয়নের, সেসবই সে ভাবছে। তার হঠাৎ মনে পড়ে যায় চয়নের সঙ্গে সেই প্রথম দেখা হওয়ার মুহূর্ত, প্রথম দেখা, কথা বলা, একসময় বন্ধু হওয়া, বন্ধুত্ব থেকে প্রেম। আনমনে বসে বসে সেই সবই ভাবছে ইরা। অতীত গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন। আমার চ্যানেলে নতুন নতুন গল্প পেতে সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।